পৃথিবীতে মানুষের তৈরি এমন অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে যেগুলো দেখতে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে। আর মানুষের তৈরি পৃথিবীর ইতিহাসের এক অন্যতম প্রত্নতত্ত্ব নিদর্শন হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর। এই চীনের প্রাচীরই হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানব নির্মিত কোনো স্থাপনা। চীনের প্রাচীরের দেওয়াল এত লম্বা যে এটিকে পুরো দেখার জন্য আপনি কোনো ড্রোন বা হেলিকপ্টারেরও সাহায্য নিতে পারবেন না, কারণ এটা এতটাই দীর্ঘ যে এর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি পুরোটা দেখার জন্য আপনাকে পৃথিবীর বাইরে মহাকাশে যেতে হবে এবং সেখান থেকে কোনো স্যাটেলাইটের সাহায্যেই একসাথে এটি পুরোটা দেখা যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, এত দীর্ঘ দেওয়াল কি করে বানানো সম্ভব হয়েছে আর কেনই বা বানানো হয়েছিল? পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য হলো চীনের মহাপ্রাচীর। তবে আপনারা কি জানেন এটিকে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানও বলা হয়? কিন্তু কেন? এই প্রাচীরে এমন কি আছে যে প্রতি বছর এটিকে দেখার জন্য কোটি কোটি মানুষেরা এখানে চীনে এসে ভিড় করে? কারা এবং কোন উদ্দেশ্যেই বা এটি তৈরি করেছিল? প্রাচীরটির বর্তমান অবস্থাই বা কেমন? কি কি জিনিস এটাকে এতটা স্পেশাল করে তুলেছে? তো চলুন বন্ধুরা, স্টাডিটিউড পরিবারের আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক রহস্যে ভরা চীনের প্রাচীরের সম্পূর্ণ ইতিহাসকে, আর ইতিহাস তাও গল্পের ছলে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম এই প্রাচীরটি চীনের গোবি মরুভূমি থেকে শুরু করে ইয়োলো সি নামে প্রশান্ত মহাসাগরের একটি প্রান্তিক সাগর অবধি বিস্তৃত। তবে এই প্রাচীরটি কোথাও উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে, কোথাও বা তপ্ত মরুভূমির মাঝখান দিয়ে, আবার কোথাও ভয়ানক জঙ্গলের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে, যার শেষ প্রান্ত সমুদ্রে গিয়ে মিশেছে। বিস্ময়কর ব্যাপার হলো, চীনের প্রাচীর কোনো একক স্থাপনা নয়, বরং একাধিক ভিন্ন ভিন্ন দেওয়ালের সমন্বয়ে এটি গঠিত হয়েছিল। প্রাচীরটি শুরু থেকে শেষ অবধি মোট দৈর্ঘ্য হলো 21,196 কিলোমিটার। আর আপনারা জানলে অবাক হবেন যে এটি পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। আর এটি একটি সাধারণ কোনো পাতলা ওয়ালও নয়, এটি দোতলা বাড়ির মতো উঁচু, ছাদের মতো চওড়া একটি দেওয়াল। ওপর থেকে দেওয়ালটিকে দেখলে মনে হয় পৃথিবীর বুকে যেন কোনো বিশাল আকৃতির মোটা সাপ আঁকা বাঁকা অবস্থায় শুয়ে আছে। অনেকেই বলে যে চীনের প্রাচীরকে নাকি চাঁদ থেকেও খালি চোখে দেখতে পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এটা একটা ভুল ধারণা। চাঁদ থেকে তো দূরের কথা, লোয়ার আর্থ অরবিট থেকেও একে খালি চোখে দেখা যায় না। অবশ্য মহাকাশ থেকে স্যাটেলাইটের সাহায্যে এটিকে দেখা সম্ভব। যেহেতু এটি বিভিন্ন পাহাড়, নদী, জঙ্গল, মরুভূমির মাঝখান দিয়ে গেছে, তাই চীনের প্রাচীরের উচ্চতাও সব জায়গায় একই রকম নয়। প্রাচীরের উচ্চতা কোথাও 35 ফুট, আবার কোথাও বা 8 থেকে 9 ফুট। প্রাচীরটি প্রায় 20 ফিট চওড়া। এটি সত্যিই অবাক করার মতো যে প্রাচীরের উপর দিয়ে একসঙ্গে 10 জন মানুষ পাশাপাশি হেঁটে যেতে পারে, চলে যেতে পারে 5 জন ঘোড়সওয়ারও। এই চীনের প্রাচীরের ওপর দিয়ে অনায়াসেই গাড়ি চলে। প্রাচীরটি এত লম্বা যে কোনো পর্যটকই এটিকে পুরো দেখতে পারবে না, কারণ পায়ে হেঁটে প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগে প্রায় 17 মাস। আর এখনও অবধি মাত্র 3 জন মানুষই পেরেছে পায়ে হেঁটে সম্পূর্ণ এই প্রাচীরটির যাত্রা করতে। তারা 3 জনই নিজেদের বন্ধু ছিল, যারা 1984 সালে এই যাত্রাটি প্রায় 1.5 বছর সময়ে সম্পূর্ণ করেছিল। আরও আশ্চর্যজনক কি জানেন? প্রাচীরটি তৈরি হতে 100 বা 200 বছর নয়, প্রায় 2000 বছর সময় লেগেছে। খ্রিস্টপূর্ব 200 থেকে শুরু করে প্রায় 1800 খ্রিস্টাব্দ অবধি প্রাচীরটি নির্মাণ কাজ চলে। প্রায় 20 জন চীন রাজবংশের রাজারা নিজেদের সময়কালে প্রাচীরটি নির্মাণ করেছিলেন। এই প্রাচীরের বৈশিষ্ট্যগুলো যেমন ইন্টারেস্টিং, তেমনি আশ্চর্যজনক। আর এটি তৈরির ইতিহাসও তেমনিভাবে রহস্যজনক। 500 খ্রিস্টপূর্বের আগে থেকেই চাইনিজরা দেওয়াল নির্মাণের কলা কৌশল খুব ভালোভাবেই রপ্ত করে নিয়েছিল। 246 খ্রিস্টপূর্বাব্দে চীন বিভিন্ন খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত ছিল। এই সময় চীনের কিন, ঝাউ, কিউ এবং ঝংশান রাজ্য নিজেদের সীমানা রক্ষার্থে বিশাল বিস্তৃত দুর্গ নির্মাণ করেছিল। ছোট ছোট আক্রমণ ঠেকানোর মতো ব্যবস্থা এসব দুর্গে ছিল। এরপর কিন রাজ্যের রাজা ঝিং 221 খ্রিস্টপূর্বে তার শত্রুদের পরাজিত করে চায়নায় প্রথম কিন বংশের রাজত্ব স্থাপন করে।
তবে এই সময় চীনের উত্তর দিক থেকে জিয়াংনু গোষ্ঠীর মানুষদের আক্রমণ থামানোই যাচ্ছিল না। চীনের একদিকে তিব্বত এবং অন্যদিকে মহাসাগর থাকলেও উত্তর দিক দিয়ে শত্রুরা অনায়াসেই আক্রমণ করতে পারত। অনেক সময় সেখানে যাযাবর জাতিরা তাদের উপর আক্রমণ করে তাদের সঞ্চিত ফসল লুট করে নিয়ে চলে যেত। তাদের দমন করাও ছিল বেশ কঠিন একটা ব্যাপার। আর তাই বিদেশি শত্রুদের আক্রমণের হাত থেকে নিজেদের রাজ্যকে রক্ষা করার জন্য ও নিরাপত্তার জন্য অফিসিয়ালি এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করে দেওয়া হয়। তবে এত প্রাচীনকালে এই দেওয়াল নির্মাণের কাঁচামাল জোগাড় করা ছিল বেশ কষ্টসাধ্য একটা কাজ। তাই প্রথম দিকে এই প্রাচীরের নির্মাণ কাজে মেনলি মাটি, কাঠ ও ছোট ছোট পাথরই ব্যবহৃত হয়েছিল। এরপরে আরও অনেক রাজবংশ এই দেওয়ালের সংস্কার, পুনর্নির্মাণ এবং বিস্তার ঘটায়। কিন্তু বিভিন্ন রাজবংশের মধ্যে মিং রাজবংশ সবচেয়ে বেশি চীনের প্রাচীরের কাজ করেছিল। 1400 খ্রিস্টাব্দের সময় মিং সাম্রাজ্যের অধীনে চীনের মহাপ্রাচীর যেন নবজীবন লাভ করে। এই রাজবংশ প্রাচীরের প্রায় 8850 কিলোমিটার তৈরি করে, যা অন্যান্য সব রাজবংশের চেয়ে অনেক বেশি। ঐতিহাসিকদের মতে এই সময় দুধর্ষ মঙ্গলরা চীনে প্রায়ই আক্রমণ করত। এই আক্রমণ থেকে চীনকে রক্ষা করতেই তৎকালীন মিং সম্রাটরা প্রাচীরকে আবারও তৈরি করার সিদ্ধান্ত নেয়। এই সময় তৈরি দেওয়ালগুলোও ছিল বেশ শক্ত, কারণ তারা দেওয়াল তৈরিতে আগের মতো স্থানীয় মাটি বা কাঠ ব্যবহার না করে ইট এবং বড় বড় পাথর কেটে দেওয়াল তৈরি করেছিলেন। আর এই ইটগুলো ছিল এখনকার দিনের ইটের চেয়ে প্রায় 4 গুণ বড়। ইট পাথর গাঁথনিতে নাকি চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছিল, কারণ তখনও পর্যন্ত সিমেন্টের আবিষ্কার হয়নি। এরপরে 1860 সাল অবধি কয়েকটি রাজবংশ এই প্রাচীরের নির্মাণের কাজ সম্পন্ন করে। এই প্রাচীরটি নিরাপত্তার জন্য তৈরি করা হলেও পরে এটিকে চীনা সৈন্যরা পরিবহনের কাজে, মিলিটারি বেস হিসাবেও ব্যবহার করত। দেওয়ালটির প্রতি 100 মিটার অন্তর অন্তর রয়েছে একটি করে ওয়াচ টাওয়ার বা পর্যবেক্ষণ দুর্গ। পুরো দেওয়ালটিতে এরকম প্রায় 25,000টি ওয়াচ টাওয়ার রয়েছে। এই দুর্গগুলো এতই বড় যে এখানে 50 জন সেনা একসঙ্গে থাকতে পারত। প্রাচীনকালে চীনের সেনারা এখান থেকেই শত্রুদের গতিবিধির উপর নজর রাখত। চীন সৈনিকরা যদি শত্রুদের আগমন লক্ষ্য করত, তাহলে তারা দুর্গগুলিতে দিনের বেলায় ধোঁয়া সৃষ্টি করে এবং রাতের বেলায় আগুন জ্বালিয়ে বাকি সৈনিকদের সতর্ক করে দিত। অস্ত্রাগার হিসেবেও ব্যবহৃত হতো এই টাওয়ারগুলি। দুর্গগুলিতে ছোট ছোট জানালা রয়েছে, যেগুলির সাহায্যে সেনারা আগুনের তোপ বা বড় বড় পাথরের খণ্ড দিয়ে শত্রুদের ওপর আক্রমণ করতে পারত। 2500 বছরের পুরনো চীনের এই মহাপ্রাচীর পাহাড় পর্বত কেটে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে, মরুভূমির মাঝখান দিয়েও তৈরি করা হয়েছিল। এত প্রাচীনকালে ছিল না কোনো মেশিন, আর না ছিল কোনো টেকনোলজি। মানুষই ছিল এই মহাপ্রাচীর তৈরি করার একমাত্র অস্ত্র। প্রাচীরটি তৈরি করতে নাকি 20 থেকে 30 লক্ষ মানুষ কাজ করেছিল। তারা বড় বড় পাহাড় কেটে সেগুলোকে ইটের সাইজের করে প্রাচীর তৈরির জায়গায় নিয়ে আসতো। সৈনিক, সাধারণ মানুষ, বন্দী, আসামি সবাইকে জোরপূর্বক প্রাচীর তৈরির কাজে লাগানো হতো। আর খিদেতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পাহাড় থেকে পড়ে অনেক মানুষই মারা যেত। বলা হয় এই প্রাচীরটি তৈরিতে প্রায় 4 লক্ষেরও বেশি মানুষ তাদের নিজের প্রাণ হারায়, যেটা সত্যিই মর্মান্তিক একটা বিষয় ছিল। আর এত মানুষের মৃতদেহ নাকি এই প্রাচীরের নিচেই কবর দেওয়া হয়েছিল। তাই এই প্রাচীরটিকে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানও বলা হয়ে থাকে। বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষার জন্য প্রাচীরটি বানানো হলেও নিজেদের শেষ রক্ষা কিন্তু করতে পারেননি চীনের সম্রাটরা। বলা হয় 14শ শতাব্দীতে মঙ্গল সম্রাট চেঙ্গিস খান নাকি এই প্রাচীর ভেঙে চীন আক্রমণ করেন এবং সেখানে প্রায় 100 বছর রাজত্বও করেছিলেন। বিশেষজ্ঞরা এখানে ভাঙা সুড়ঙ্গও পেয়েছে। আর তাদের মতে চীনের সেনারা শত্রুদের আক্রমণ করতেই দেওয়াল ভেঙে এই সুড়ঙ্গ বানিয়েছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নাকি চীন সৈনিকরা এই প্রাচীরকে জাপানি সৈনিকদের আটকানোর জন্য ব্যবহার করেছিল। এটাও বলা হয় চাইনিজ আর্মি তাদের সৈনিকদের এখানে ট্রেনিং দিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হতে হতে বর্তমানে প্রাচীরের প্রায় 30% নষ্ট হয়ে গেছে। কোথাও আবার এটি এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে। ধারণা করা হয় 19বিংশ শতাব্দী থেকে প্রাচীর থেকে ইট পাথর খুলে মানুষ ঘরবাড়ি বানাতে শুরু করে। আরও নানানভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাচীরটি একদম ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল। এরও বহু পরে
1970 সালে এর গুরুত্ব উপলব্ধি করে চীন সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে সাধারণ মানুষের জন্য খুলে দেয়। এরপর 1987 সালে এই মহাপ্রাচীরকে ইউনাইটেড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় এবং এরপর চীন সরকার পর্যটকদের জন্য এর কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করতে শুরু করে। যেই প্রাচীর একসময় চীনে বিদেশিদের প্রবেশ আটকানোর জন্য বানানো হয়েছিল, আজ সেই প্রাচীরই লক্ষ লক্ষ ট্যুরিস্টদের চীনে নিয়ে আসে। আর এই প্রাচীরই হলো এখন চীনের মোস্ট পপুলার ট্যুরিস্ট প্লেস। চীনের প্রাচীরের মধ্যে সবথেকে বেশি পর্যটকের ভিড় হয় বারিলিং নামক স্থানে। এখানে নাকি প্রাচীরটি এখনও আগের মতোই একদম অক্ষত অবস্থায় রয়েছে। 2007 সালে পৃথিবীর 7ম আশ্চর্য হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর চীন সরকার এর প্রতি আরও যত্নবান হয়। ব্যাপক পরিচিতি এবং পপুলারিটির ফলে এই মহাপ্রাচীরটিকে প্রতিনিয়ত সামলাতে হচ্ছে লক্ষ লক্ষ পর্যটকদের চাপ। তাই বন্ধুরা, চীন কিন্তু শুধু করোনার জন্য নয়, এই প্রাচীরের জন্য বিশ্ববিখ্যাত। এই মহাপ্রাচীর সত্যিই চীনের গর্ব। তবে চীন সরকার যদি এর সংস্কারের প্রতি আরও মনোযোগী হয়ে ওঠে, তাহলে হয়তো আরও বহুদিন মনুষ্যসৃষ্ট এই 7ম আশ্চর্যময় ঐতিহ্যকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখা সম্ভব হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই চীনের প্রাচীরের ইতিহাস, তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টেক কেয়ার, বাই বাই।